আসসালামু আলাইকুম। আমি স্যার ইংলিশ লেকচারার শহীদ বিশ্বজিৎ কলেজ। সবাইকে আজকে ইংলিশ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ঠিক বুঝতে পারলাম না শুধু মানে একজন কেন জয়েন হচ্ছে, কারণ এখানে ক্লাসে তো অনেকেই আছে। আচ্ছা এটা হ্যাঁ, তোমার নামটা বলো। এটা লেখা আছে মোতালেব হোসেন। হ্যাঁ, স্যার খাদিজা আক্তার। হ্যাঁ, খাদিজা ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমরা তো ক্লাস 9 শাপলা 4 তাই না? জি স্যার। তোমরা ক্লাসে কতজন আছো? তোমাদের স্টুডেন্ট সংখ্যা কত? স্যার আমার তো জানা নাই। স্যার কে? ক্লাস টিচার? স্যার মাহফুজা আক্তার মিস। আচ্ছা। তো আমি যে মেসেঞ্জার গ্রুপে তোমাদের ক্লাসের লিংক দিয়েছি, তোমরা দেখেছো? তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমার ক্লাসের লিংক দিয়েছি, এটা পেয়েছো কিনা? স্যার দেওয়া হয় নাই তো। স্যার দিছেন দিছেন পাইছি। হ্যাঁ, সেটাই তো বললাম। ক্লাস লিংক না পেলে তুমি আসলে কি করে? কিন্তু আমি খুব ইন্টারেস্টিং লাগছে তোমাদের বাকি স্টুডেন্টরা কোথায়? ওরা কি এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ, তুমি সিরিয়াস আছো, তুমি ভালো আছো, ঠিক আছে। একটা থ্যাংক ক্লাস, ইউ স্যার। হ্যাঁ ক্লাস শুরু হচ্ছে কিন্তু এখনো ঘুমিয়ে আছে। দেখো খাদিজা, তুমি একটা কথা বলি, এটা জুম ক্লাসে জয়েন করার সময় তোমার যে জি নামটা আছে, তোমার নামটা দিয়ে তোমার নাম এবং রোলটা লিখবে। পুরো নাম লেখার দরকার নেই, মনে করো শুধু খাদিজা লিখলে। খাদিজা লিখলে তোমার তারপর রোলটা দিলে, রোল নাম্বারটা দিয়ে তারপরে জয়েন দিও, তারপর জুম ক্লাসে জয়েন করো। ঠিক আছে? ওকে হ্যাঁ, এটা দিলে ঠিক হবে আছে। কি, হ্যাঁ এটা দিলে হবে কি, আমি তোমার নামটা দেখলেই বুঝতে পারবো। যেমন এখানে দেখতে পাচ্ছি, ওকে স্যার। হ্যাঁ মোতালেব কি তোমার বাবার নাম? মোতালেব হোসেন। জি স্যার। আচ্ছা। জি ঠিক আছে, হ্যাঁ সেক্ষেত্রে তুমি তোমার নামটা দিবে, নাম দিয়ে তারপরে জুম ক্লাসে জয়েন করবে। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা এখানে আচ্ছা দেখতে পাচ্ছি যে আরো 10 জনের মতো join করেছে। হুম। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইংলিশ ক্লাসে। আমি রেজা স্যার, ইংলিশ লেকচারার শহীদ পুলিশ কলেজ। হ্যাঁ, সবাই ভালো আছো? হ্যাঁ, তোমার ভালো আছো? তোমারটা 22। হ্যাঁ, তোমার ভালো আছো? তোমার জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, মাহি ভালো আছে? মাহি, তাসলিম ইসলাম মাহি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ তুমি ভালো আছো তুমি? জি স্যার, আচ্ছা। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো তোমাদের একটু একটু আগে বলছিলাম, এখানে এই ক্লাসটা তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে, এই ক্লাসটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া হবে। তোমাদের ক্লাস 9 এর যে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে এই ক্লাসটা আপলোড দেওয়া হবে। এই জন্য ক্লাসের শুরু থেকে এই ক্লাসটা রেকর্ড হচ্ছে। ক্লাসটা রেকর্ড হচ্ছে, কারা উপস্থিত আছো, কারা জয়েন করছো, পুরো বিষয়টাই রেকর্ড হচ্ছে। এবং আমি এই জন্য সবাইকে সতর্ক করছি বা সাবধান করছি যেন তোমার আচার আচরণ, কথাবার্তা, কাজকর্ম যেন পজিটিভ হয়। কথাটা গুরুত্বপূর্ণ, সেজন্য আবারও বলছি যে তোমার আচার আচরণ, কথাবার্তা যেন পজিটিভ হয়। ক্লাসটাতে আমি শুরু থেকে রেকর্ডিং দিয়ে রেখেছি, ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড হবে। রেকর্ড হবে, তারপর তোমাদের ক্লাস 9 এর যে ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপে ক্লাসটা আপলোড দেওয়া হবে। এই জন্য কারা ক্লাস করছো, কারা উপস্থিত আছো, সবকিছুই শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে, সুতরাং আচার আচরণ বা কথাবার্তা যেন পজিটিভ হয়, ভালো হয়। কোনো নেগেটিভ কথাবার্তা বা আচার আচরণ যেন ক্লাসে না হয়। এই ক্লাসটা যেহেতু ফেসবুক গ্রুপে যাবে, তখন তো বুঝতেই পারছো সিআই, জেসিআই, স্যাট এবং অন্যান্য শাখারও স্যার যারা আছেন,
তারা ওই ক্লাসটা দেখতে পাবে, তারা ওই ক্লাসটা বুঝতে পারবে। তো এখানে একটু একটু পর পর আমি একটু পার্টিসিপেন্ট লিস্টটা আমি একটু দেখছি, কারণ যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, সুতরাং কারা ক্লাস করছে একটু নামগুলো এবং নাম এবং আইডি গুলো আমাকে একটু রেকর্ড করে রাখতে হচ্ছে, এবং আইডি গুলো একটু রেকর্ড করে রাখতে হচ্ছে, কারণ কারা ক্লাস করছে তাদের একটা রেকর্ড থাকা দরকার। সেজন্য আমি একটু পার্টিসিপেন্ট বা যারা অংশগ্রহণকারী তাদের নামগুলো একটু একটু পর পর দেখাচ্ছি, যেন রেকর্ড থাকে। যারা কারা ক্লাস করছে তার জন্য একটা রেকর্ড থাকে, এবং আহ, কেউ কেউ কি বলছে সেটা যেন শোনা। সময় একটা কিছু বলছিলে, সময় একটা কিছু বলছিলে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। ভালো আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। সময় একটা শুনতে পাচ্ছ? সময় একটা, আমার কথা শোনা যাচ্ছে? তোমার যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোন বা সাউন্ডটা অফ রাখতে হবে। যদি কোনো কথা বলার থাকে তাহলে মিউট করো, না হলে আনমিউট করো, না হয় মিউট করে রাখো। আর যেটা বললাম যে ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, সেই জন্য একটু পর পর আমি পার্টিসিপেন্ট লিস্টটা দেখাচ্ছি। মানে যারা ক্লাসে উপস্থিত আছো তাদের তো একটা রেকর্ড রাখতে হবে। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড হচ্ছে, এবং পরবর্তীতে এটা তোমাদের ক্লাস 9 এর যে ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপে এই ক্লাসটা আপলোড দেওয়া হবে। আমাদের কলেজ থেকে নোটিশ দেওয়া হয়েছে যে ক্লাসটা যেন আপলোড দেওয়া হয়, যেন সবাই দেখতে পায়, সিআই জেসে এবং স্যাররা যেন ক্লাসটা দেখতে পায়। তো সেই জন্য আমি একটু আগে কথাটা গুরুত্বপূর্ণ, সেই জন্য বারবার বলছি। আমি দেখলাম যে এখানে সুমাইয়া আক্তার আছে, তার কাছ থেকে একটা অনেক ভালো। সুমাইয়া, আমার কথা শুনতে পাচ্ছ? আগে স্যার গুলা মানে একবারে হেড ছিল, মানে সবচেয়ে ভালো স্যার। মাইক অফ কর সুমাইয়া। আচ্ছা সুমাইয়া, রোল নাম্বার কত সুমাইয়া? ঠিক আছে, সমস্যা নাই। তোমাদের ক্লাসের যে রোল কলের যে শীট আছে, ওই শীট দেখলেই পাওয়া যাবে সুমাইয়া আক্তার। ঠিক আছে, আমার মনে থাকলো, কারণ একটা স্টুডেন্টকে এতবার বলার পর 680 রোল স্যার। হ্যাঁ, ওর কত? 680 680। 680। আমি স্যারকে জানাবো আর কি। বারবার বলছি যে ক্লাসটা রেকর্ড হবে, আমি কিন্তু 3 থেকে 4 বার বলে দিলাম যে ক্লাসটা শুরুতে রেকর্ডিং দিয়ে রেখেছি, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড হচ্ছে। সুতরাং তোমার কথাবার্তা, কাজকর্ম, আচার আচরণ যেন অবশ্যই ভালো হয়। কারণ ক্লাসটা শুধু আমি না, তোমার সিআই স্যার, অন্যান্য সিআই, জেসিআই স্যার এবং প্রিন্সিপাল স্যারও দেখবে, কারণ এটা ফেসবুক গ্রুপে ক্লাসটা আপলোড দেওয়া হবে। এই জন্য কথাটা কিন্তু আমি সাবধান করে, ক্লাসের শুরু থেকে সাবধান করে কিন্তু আমি বিষয়টা বলছি। তারপর সুমাইয়া আক্তার, আমি 2 থেকে 3 বার নেগেটিভ কথা শুনতে পাচ্ছি টিচারদের সম্পর্কে। সুমাইয়া আক্তারের কাছ থেকে আমি নেগেটিভ কথা শুনতে পাচ্ছি, সেই জন্য আমি রোল নাম্বারটা চাইলাম। খুব সাবধান, তোমার আচার আচরণ, কথাবার্তা যেন খুব পজিটিভ হয়, নেগেটিভ যেন কোনো কথা না হয়, কারণ ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি রেকর্ডিং দিয়ে রেখেছি। ক্লাসটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া হবে, রেকর্ড থাকবে। এই জন্য যদি তোমার কিছু বলার থাকে তুমি আনমিউট করে বলতে পারো, তোমার কোনো কথা থাকলে তুমি আনমিউট করে বলতে পারো। এই জন্য কথাবার্তা আচার আচরণ খুব সাবধান। ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, বারবার সাবধান করছি। এবং এই রেকর্ড কিন্তু প্রিন্সিপাল স্যারকে দেখাতে হবে। যদি নেগেটিভ বিষয় আসে, নেগেটিভ কথা বারবার হয়, তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল স্যারকে দেখাতে হবে না যে কোন স্টুডেন্টটা কি কথা বলছে, এটা দেখাতে হবে না। টিচারদের সম্পর্কে মনে রাখবে যে বাবা মার পরে টিচারদের সর্বোচ্চ সম্মান। তো সুতরাং যে আমি হই বা যে হই, তার সম্পর্কে তুমি নেগেটিভ কথা বলবে আর আমি কি চুপ থাকবো? আমি তো সুমাইয়া আক্তারের কাছ থেকে 2 বার নেগেটিভ কথা শুনলাম। আগে টিচার কেমন ছিল, বর্তমান টিচার কেমন আছে। আমি টিচারদের সম্পর্কে নেগেটিভ কোনো কথা তো আমি সহ্য করবো না বা শুনতে চাই না বা শুনতে পারি না। এই জন্য কিন্তু ক্লাসের শুরু থেকে 3 থেকে 4 বার আমি বলেছি ক্লাসটা রেকর্ড হচ্ছে। একটু আগে ক্লাস 3 ক্লাস নিলাম, সেখানেও তো আমি কোনো নেগেটিভ কথা শুনিনি। আর তোমার ক্লাস 9 এতবার সাবধান করছি, তারপরে নেগেটিভ কথা হবে,
আর আমি কি বসে থাকবো? ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা আমি কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে আমি সরাসরি রিপোর্ট করবো। স্যার এই যে দেখেন ক্লাসটা রেকর্ড হয়েছে, কি কথা বলেছে আপনি ক্লাসের কথাটা শুনেন। যে কোনো সিরিয়াস বিষয় হলে আমি একটা কথাকে 3বার 4বার করে রিপিট করি। তা আমি বলছি যে ক্লাসের শুরু থেকে ক্লাসটা রেকর্ড হচ্ছে, তারপর টিচারদের সম্পর্কে নেগেটিভ কথা সুমাইয়া আক্তারের কাছ থেকে 2 থেকে 3বার শুনলাম। হোয়াই, কেন? সে যে টিচারই হোক না কেন, টিচারদের সম্পর্কে কোনো নেগেটিভ কথা টিচার হয়ে আমি তো শুনতে চাই না, বা এটা শোনা যায় না। এমনকি অন্য স্টুডেন্ট পর্যন্ত সুমাইয়া আক্তারকে বলছে যে এটাকে মিউট করো, মিউট করো। অন্যকে বলতে হবে কেন? আমি কি কথা বলছি, আমি টিচার কি কথা বলছি তুমি শুনতে পাও না? সেই জন্য বলছি যে তোমার কিছু বলার থাকে তুমি এটা আনমিউট করে বলতে পারো। আর যদি কোনো কথা না থাকে তুমি মিউট রাখো। কাউকে ক্লাস থেকে সাসপেন্ড করা, এটা তো জুম ক্লাসে তো অপশনই আছে, আমি তো কাউকে সাসপেন্ড করতে পারি। তো ক্লাস থেকে কাউকে কোনো সাসপেন্ড করতে চাই না, কাউকে ক্লাস থেকে কোনো ধরনের সাসপেন্ড আমি করতে চাই না, আমার কাছে তো অপশন আছে। সরি স্যার, আমি আসলে আমি ইচ্ছা কোন করে টিচার সম্পর্কে বলিনি, আমি খেয়াল নেগেটিভ করিনি কথা স্যার। বলছো? এটা খেয়াল করতে হবে। আমি 3 থেকে 4বার বলছি, তুমি খেয়াল করবে না কেন? সবাই খেয়াল করছে, তুমি করবে না কেন? সরি স্যার, আমি খেয়াল করিনি। হ্যাঁ, এই যে তোমার প্রতিটা কথা রেকর্ড হচ্ছে এবং এটা ফেসবুক গ্রুপে এটা আপলোড হবে। আমি ইতিমধ্যেই ক্লাস 10 এর আমার ক্লাসটা আপলোড দিয়েছি, ক্লাস 9 এর গ্রুপে আজকে আপলোড দেবো। সুতরাং তুমি কি কথা বলেছো ওটা তো রেকর্ড আছে। এখন সরি বলে লাভ আছে? আমি রেজা স্যার, আমার প্রতিটা কথা অবশ্যই মনে রাখতে হবে। যে কথাটা সিরিয়াস সেই কথাটা আমি 3, 4, 5বার করে বলি, আর যেটা বেশি গুরুত্বপূর্ণ না সেটা 1বার বা 2বার বলি। আমাকে চিন্তা হবে, আমার কথাবার্তা বুঝতে হবে। আমি ক্লাসের শুরু থেকে মনে 4 থেকে 5বার বলেছি যে ক্লাসটা রেকর্ড হচ্ছে। তারপর তুমি টিচারদের সম্পর্কে নেগেটিভ কথা বলেই যাচ্ছ। প্রথমবার শুনলাম ঠিক আছে, সেকেন্ড টাইম শুনলাম। তো আমি টিচার হয়ে আরেক টিচার সম্পর্কে নেগেটিভ কথা কি শুনতে পারি নাকি শোনা যায় বা বলা যায়? তো ক্লাস 9 এর পরও নিশ্চয়ই বিদ্যা বুদ্ধি আছে, মাথায় বুদ্ধি শুদ্ধি আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। সুতরাং খুব সাবধান, তোমাদের আচার আচরণ কথাবার্তা যেন অবশ্যই পজিটিভ হয়। এই থেকে 3 থেকে 4বার না 5বার বলে ফেলেছি। আচার আচরণ কথাবার্তা যেন অবশ্যই পজিটিভ হয়। আর কিছু বলার থাকলে তুমি এটা আনমিউট করে তুমি বলতে পারো। তা আজকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নেব। সবাই ইংলিশ ফর টুডে যে বইটা আছে, সেই ইংলিশ ফর টুডে বইটা বের করো। আর আমি ওই যে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমার ইংলিশ ফর টুডে বইটা দেখাচ্ছি। তোমাদের সিলেবাসে দেখলাম যে ফার্স্ট পেপার তোমাদের ইউনিট 6 এবং 7 আছে। ইউনিট 6 আছে এবং ইউনিট 7 আছে। সেকেন্ড মিড, আমাদের সেকেন্ড মিড সেমিস্টার শুরু হচ্ছে। ইউনিট নাম্বার 6 থেকে শুরু হবে। তবে ইংলিশ ফর টুডে বইটা দেখো, পেজ নাম্বার 74। আর একটু পার্টিসিপেন্ট লিস্টে একটু পর পর দেখাচ্ছি, কারণ কারা ক্লাস করছে, যেহেতু ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড হচ্ছে। তো সেক্ষেত্রে একটু কারা ক্লাস করছে তার একটা রেকর্ড রাখা দরকার। সেই জন্য এটা একটু নামগুলো দেখালে এটা রেকর্ড হয়ে থাকবে। আর তোমাদের একটা সবাইকেই বলি, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে অনেক বড় বড় নাম লিখছো, এত নাম লেখার দরকার নেই। যেমন তুলি আছে, তুলি লিখেছে তুলি 472। সবসময় মনে রাখবে যে জীবনে আমাদের বাস্তব জীবনটা অনেক কঠিন। তোমাদের সাথে প্রথম ক্লাস, সেটা নিয়ে কিছু কথা বলি। বাস্তব জীবনটা খুব কঠিন। এই কঠিন জীবনটাকে মানে সহজ করার জন্য, ইজি করার জন্য বা সহজ করার জন্য আমাদের রীতিমতো যুদ্ধ করতে হবে বা সংগ্রাম করতে হবে। তো এখানে এই জিনিসটা এই কারণে বললাম, এই যে এত বড় একটা নাম লিখেছো কোনো দরকার নেই। শুধু তুমি তোমার যে ডাক নামটা আছে, যে যে নামে তোমার বাবা মা তোমাকে ডাকে, তো সেই ডাক নামটা লেখো আর পাশে রোল নাম্বারটা লেখো। রোল কথাটাও লেখার দরকার নেই। আবারও বলছি, রোল কথাটাও লেখার দরকার নেই। যেমন এখানে লিখেছে তমা 422 বাস হয়ে গেছে। এখানে লেখা আছে তমা 422 বা তুলি 472, যথেষ্ট। তো তোমার উপস্থিতি আছে কিনা এটা তো আমি, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, শুরু থেকে রেকর্ডিং দিয়ে রেখেছি এবং তোমাদের ফেসবুক গ্রুপে ক্লাসটা আজকে ইনশাল্লাহ আপলোড দেবো। সুতরাং এখানে তো যে পার্টিসিপেন্ট লিস্টটা দেখাচ্ছি, তো কারা উপস্থিত আছে নাম এবং রোলটা থাকলেই তো বোঝা যাচ্ছে যে কে ক্লাস করেছে আর কে ক্লাস করেনি। তো সুতরাং এখানে এই যে এখানে দেখা যাচ্ছে কয়জন আছে, এখানে প্রায় 34 জন, আমি সহ 34 জন, 34 আছে। আচ্ছা, আজকে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নেব, তারপর ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার ক্লাস নেব। ক্লাসে খুবই সিরিয়াস থাকবে, কারণ একটা ক্লাস মাত্র 40 মিনিট, 40 মিনিটস ক্লাস। সুতরাং প্রতিটা মিনিট খুব গুরুত্বপূর্ণ।
তোমাদের যে ইংলিশ ফর টুডে যে বইটা আছে, বইটা আমার কাছে সবসময় ভালো লাগে, কারণ ইংলিশ ভোকাবুলারি বা ইংরেজি শব্দের অর্থ শেখার জন্য ইংলিশ ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং বা শব্দার্থ শেখার জন্য অসাধারণ একটা বই। আমি স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি, তোমাদের ইংলিশ ফর টুডে বইটা মানে সামনে রাখো। এটা পেজ নাম্বার 74, 74 পেজে আছে, নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট। আমি স্ক্রিন শেয়ারিং করছি, একটু পরে জিজ্ঞেস করছি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা সবাই খেয়াল করো তো, স্ক্রিন শেয়ারিং করেছে, ইংলিশ ফর টুডে বইটা দেখাচ্ছে, বইটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এমনিতে বইটা সামনে রেখো, কারণ আমি বইয়ের যে শব্দটা মানে অর্থ বলবো, কিছু শব্দের অর্থ বলতেই হবে, নতুন শব্দ আছে, কঠিন শব্দ আছে, সেই শব্দগুলো নিচে একটু দাগ দিতে হবে। এই জন্য ইংলিশ ফর টুডে বইটা সামনে রাখো। অর্থগুলো, অর্থ যেটা বলছি সেই অর্থটা তুমি তোমার বইতেও লিখতে পারো, আর ভালো হয় খাতায় লিখতে। তোমার ওই সিডাব্লিউ যে খাতা আছে, অর্থটা খাতায় লিখলে ভালো হয়। আচ্ছা আমি একটু সরাসরি পেজ 74 চলে যাই। আচ্ছা তার আগে একটু এইচপি দিয়ে নিই, পরে এইচপি এর কথা ভুলে যাবে। আচ্ছা দেখা যাচ্ছে এখানে এখানে এই যে শফিউল আলম, এখানে এই যে নামটা কি শফিউল আলম, এই নামটা সঠিক আমি আছে? সৈয়দা সানজিদা আলম স্যার। আচ্ছা সানজিদা আলম, ঠিক আছে। তোমরা ওই যখন জুম ক্লাসে জয়েন করছো, জয়েন করার সময় আগেই জয়েন করে ফেললে আসলে সমস্যা হয়, অনেকেই চেঞ্জ করতে পারে না। জয়েন করার সময় তোমার নামটা লিখে তারপর জয়েন দ্য মিটিং দিও। তোমার নামটা সঠিকভাবে ওকে লিখে স্যার, তারপর চেষ্টা জয়েন করব করো। আচ্ছা ঠিক আছে। এবার থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এখানে এইচপিটা যেটা বলছিলাম সেটা আমার কাছে সিলেবাসও আছে। তোমাদের সিলেবাসে এখানে লেখা আছে যে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, ই লার্নিং দিয়ে হচ্ছে ইলেকট্রনিক লার্নিং বোঝায়, অর্থাৎ মানে আমাদের ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়ালি যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে ই লার্নিং। ই লার্নিং ব্যবস্থা এখানে তোমাদের লেসনও আছে ইংলিশ ফর টুডে বই। ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং ব্যবস্থায় সবকিছুই তোমার কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। তোমার ক্লাস বলো, পরীক্ষা বলো, রেজাল্ট দেওয়া বলো, সবকিছু সার্টিফিকেট দেওয়া সবকিছুই আমাদের অনলাইনে বা ইন্টারনেটে হয়ে থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা বা ই লার্নিং শিক্ষা ব্যবস্থা। তো ই লার্নিং সিস্টেম বা ই লার্নিং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্যারাগ্রাফটা লিখতে হবে। এই প্যারাগ্রাফটা তোমাদের যে মডেল কোশ্চেন বই আছে সেই মডেল কোশ্চেন বইয়ে আছে, দেওয়া আছে। তো ওখান থেকে প্যারাগ্রাফটা মুখস্থ করবে, প্যারাগ্রাফটা মুখস্থ করে খাতায় লিখবে, খাতায় লিখে মোবাইলে ছবি তুলে তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিয়ে দেবে। মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিয়ে দিও, ওই ছবিটা দেখে আমি বুঝতে পারবো যে তুমি প্যারাগ্রাফটা পড়েছো এবং লিখেছো। আগে তোমার মডেল কোশ্চেন বই থেকে প্যারাগ্রাফটা মুখস্থ করে তারপর তুমি খাতায় লিখে তারপর তুমি ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও। স্যার স্যার কোন প্যারাগ্রাফ? হ্যাঁ আবার একটু আবারও বলছি তোমাদের যে সিলেবাস দেখতে পাচ্ছি, এখানে সিলেবাসে 19 পেজে লেখা আছে প্যারাগ্রাফ রাইটিং ই লার্নিং। হ্যাঁ বুঝতে পেরেছো, ই লার্নিং মানে হচ্ছে ইলেকট্রনিক লার্নিং, ই লার্নিং যেটা। ওকে হ্যাঁ পেয়েছো, মানে বুঝতে পেরেছো কি টপিকটা বা বিষয়টা বোঝা গেল? ই লার্নিং, ই দিয়ে তো বুঝতে পারছো ইলেকট্রনিক, আর লার্নিং মানে হলো শিক্ষা। আচ্ছা ঠিক আছে, তুমি এইচপিটা দিলাম, সেটা হচ্ছে রাইটিং পার্ট গুলো সাধারণত এইচপি তে থাকে, কারণ মুখস্থ করা তো আর ক্লাসে পড়ানো যাবে না। সেক্ষেত্রে তুমি ক্লাস শেষে পড়বে এবং মুখস্থ করবে, এবং তোমার এইচপি খাতায় লিখবে। আর খাতায় যে লিখেছো তার প্রমাণ হিসেবে মোবাইলে ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দেবে, তাহলেই হবে। ওকে আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। সবসময় একটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে যে আমি যেটা বললাম, বাবা মার পরেই হচ্ছে টিচারের স্থান, টিচারের অবস্থান, সেই যে টিচারই হোক না কেন, টিচারের অবস্থান। সুতরাং মানে বাবা মার পরে যেহেতু তারা থার্ড পজিশনে বা তৃতীয় অবস্থানে আছেন, সুতরাং যে কোনো টিচার সম্পর্কে নেগেটিভ কোনো কথা বলুন না।
হ্যাঁ, জানি যে মানুষ মনে করে ১০০ মানুষ ১০০ ধরনের, তার মেধা যোগ্যতা ১০০ ধরনের হবে। তো সেক্ষেত্রে টিচারেরও তাহলে ১০০ প্রকার বা ১০০ ধরনের হবে। কারো দক্ষতা বা মেধা ভালো, মানে বোঝানোর ক্ষমতা বা টিচিং ক্ষমতা অনেক ভালো। কেউ একটু কম বোঝাতে পারে। কিন্তু তার সম্পর্কে কোনো নেগেটিভ কথা এটা বলবে না। এটা বললে তোমার শিক্ষা জীবনের ক্ষতি হয়ে যাবে। সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমার কিন্তু শিক্ষা জীবনের অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, ইউনিট নাম্বার 6 আওয়ার নেইবারস। এই নেইবার বলেছিলাম খাতা কলমটা রেডি রাখো। নেইবারস অর্থটা লিখে রাখো। নেইবার শব্দের অর্থ হলো প্রতিবেশী। আবারও বলছি, নেইবার শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী। নেইবার শব্দের নিচে দাগ দিয়ে রাখো। ইংলিশ ফর টুডে বইটা সামনে রাখতে বলেছিলাম। নেইবার শব্দের অর্থ হলো প্রতিবেশী। তাহলে এখানে আমাদের বাংলাদেশের পাশে যে প্রতিবেশী দেশগুলো আছে, সেই প্রতিবেশী দেশগুলো বা রাষ্ট্র সম্পর্কে বলা হচ্ছে। বিশেষ করে যে সার্কভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলো সম্পর্কে বলা হচ্ছে। তো আমাদের এই যে ইংলিশ ফর টুডে বইয়ের বিশেষ করে এই ক্লাস 9, 10 এবং কলেজের যে ইংলিশ ফর টুডে বইটা আছে, এই দুইটা বই, একটা 9, 10 এর জন্য, একটা হচ্ছে ক্লাস 11, 12 এর জন্য। এই দুইটা বই আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এই দুইটা বইয়ে মানে মনে করো যে প্রায় 5 থেকে 10,000 ইংরেজি শব্দ আছে। 5 থেকে 10,000 ইংরেজি শব্দ আছে। এখন কথা হচ্ছে যে একজন ছাত্র বা ছাত্রী কিংবা যে কোনো মানে শিক্ষার্থী, আগ্রহী শিক্ষার্থী, সে যদি ইংলিশে এক্সপার্ট হতে চায়, দক্ষ হতে চায়, তাহলে তার আসলে কত শব্দের অর্থ জানা দরকার। এই কথাটাই মানে সাধারণ ছাত্রছাত্রীরা জানে। সেটা হচ্ছে যে একজন ছাত্র বা ছাত্রী যদি এক্সপার্ট হতে চায় ইংলিশে, যে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং করবো, ইংলিশ স্পিকিং করবো, তাহলে তার কমপক্ষে 5 থেকে 10,000 শব্দ জানা উচিত। কমপক্ষে 5 থেকে 10,000 শব্দের অর্থ তার একদম মুখস্থ কণ্ঠস্থ থাকতে হবে। তাহলে সে সহজে ইংরেজি রাইটিংও করতে পারবে, অর্থাৎ লিখতেও পারবে, ইংরেজি বলতে পারবে। তার মানে ইংরেজি শব্দ খুঁজে পাচ্ছি না, ইংরেজি শব্দ বলতে পারছি না, এরকম অবস্থা কখনোই হবে না। তো এই কারণে বললাম যে আমাদের যদি ইংলিশ ফর টুডে বইটা যদি আমরা কমপ্লিট করি, প্রতিটা শব্দের যদি অর্থ মুখস্থ করি, তাহলেই কিন্তু আমাদের 5 থেকে 10,000 এর মতো শব্দের অর্থ হয়ে যাবে। যথেষ্ট, যথেষ্ট। সেই জন্য কিন্তু আমাদের ইংলিশ ফর টুডে বইটা দেওয়াই হয়েছে। একটু আগে ক্লাস 3 তে ক্লাস ছিল, ওখানেও বলেছি যে ইংলিশ ফর টুডে বইটা দেওয়াই হচ্ছে প্রধান উদ্দেশ্য হলো তোমাকে ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং শেখানো, শব্দার্থ শেখানো। সেই জন্য এই ইংলিশ ফর টুডে বইটা পড়তে গেলেই সবসময় মনে রাখবে যে আমাদের অর্থ লিখতে হবে। শব্দের অর্থ বা ওয়ার্ড মিনিং লিখতে হবে। তো সেটা একটা খাতায় লিখলে ভালো হয়। আর যদি তুমি খাতায় লিখতে না চাও, তাহলে বইতে অর্থ লিখে রাখতে পারো, কিন্তু অর্থ লিখতে হবে এবং ক্লাস শেষে যে সেই শব্দের অর্থগুলো একদম ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। তো বললাম যে নেইবারস মানে হলো প্রতিবেশী। এখন এই যে এখানে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ লেসন 1, নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট। আমরা জানি যে সেই এভারেস্ট অর্থাৎ হিমালয় পর্বতমালার সর্বোচ্চ যে শৃঙ্গ বা সর্বোচ্চ চূড়া, সেটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। তো এখানে নেপাল সম্পর্কে বলা হয়েছে, সেই হিমালয় পর্বতমালার যে মাউন্ট এভারেস্ট, সেই মাউন্ট এভারেস্টের একটা দেশ হলো এই নেপাল দেশটি বা রাষ্ট্রটি। এখন দেখো এখানে যে শব্দের অর্থ বলছে, অর্থটা যেন অবশ্যই লেখা হয়। বারবার বলছি, শব্দের অর্থ যেন অবশ্যই লেখা হয়। তোমার যে খাতা আছে, খাতায় লিখলেই ভালো হয়। আর ওই শব্দটা চিহ্নিত করার জন্য নিচে দাগ দিয়ে রেখো। যেমন দেখো এখানে লেখা আছে নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট। নোন অর্থটা লিখে রাখো। নোন মানে হলো সুপরিচিত বা পরিচিত লিখলেও হবে। নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট অর্থাৎ এভারেস্টের দেশ হিসাবে বা এভারেস্টের ভূমি হিসাবে পরিচিত নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া। খুব সাবধান উচ্চারণ, একটা অর্থ তো শিখবে, অর্থের সাথে সাথে উচ্চারণটা খেয়াল করো। এটা হচ্ছে এশিয়া, ইংলিশে এশিয়া, আর বাংলাতে বলে হলো এশিয়া। তাহলে চার্মিং মানে কি? আচ্ছা, হ্যাঁ, একটু পরে আসছি। চার্মিং শব্দের অর্থ হচ্ছে যেটা খুব আকর্ষণীয়। আবারও বলছি, চার্মিং মানে হলো আকর্ষণ থেকে এসছে আকর্ষণীয়। তো বলছে
যে এভারেস্টের দেশ হিসাবে সুপরিচিত নেপাল হয় ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া। এশিয়া মহাদেশের অন্যতম একটা আকর্ষণীয় দেশ, অন্যতম একটা আকর্ষণীয় দেশ হলো নেপাল। হ্যাঁ, প্রথম লাইনটা বোঝা গেল? প্রথম লাইনটা জি বোঝা গেল? স্যার। যদি কোনো সমস্যা হয় ঠিক আছে, তুমি Yes, sir. সেটা কোনো সমস্যা হলে আমি বারবার বলছি যে তুমি অবশ্যই মিউট রাখবে, ঠিক আছে? সবাই মিউট রেখেছো। এখানে আমার অপশনও আছে যে মিউট অল, সবাইকে মিউট করে দেওয়া যায়। আহ, এছাড়া এমনও ব্যবস্থা আছে, জুম অ্যাপটা আমার কাছে খুব ভালো লাগে। ফ্রি সার্ভিসের মধ্যে এমন ব্যবস্থা আছে যে সবাইকেই মিউট রাখা যায়, কেউ কোনো বাটনই অন করতে পারবে না। কিন্তু যেহেতু এটা জুম ক্লাস, সেক্ষেত্রে কারো সমস্যা হলে সে অবশ্যই সে এই সাউন্ডটা বা মাইক্রোফোনটা অন করে সে প্রশ্ন করতে পারবে। কোনো সমস্যা নেই। এবার দ্বিতীয় লাইনটা দেখো যে দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। এখন কিংডম অর্থটা লিখে রাখো। কিংডম মানে হচ্ছে রাজ্য, কিংডম মানে হলো রাজ্য। আর সাবলাইম বিউটি তো বুঝতেই পারছো, বিউটি মানে হলো সৌন্দর্য। আর সাবলাইম শব্দের অর্থ হলো যেটা আমাদের খুব উচ্চ মানের বা যেটা বেশ আমাদের আকর্ষণীয়, সেরকম একটা আকর্ষণীয় একটা সৌন্দর্যের একটা রাজ্য। স্যার রাজ্য আপনার হলো কথাগুলো নেপাল। কেটে কেটে রাজ্য হলো আসছে। নেপাল। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, স্যার কেটে কেটে আসছে। ওই ইন্টারনেট স্পিডটা স্লো হয়ে গেলে তখন এরকম হয় আর কি। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে লেখা আছে দেখো, ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস। টেম্পল অর্থটা লিখে রাখো। টেম্পল শব্দের অর্থ হচ্ছে মন্দির। আবারও বলছি, টেম্পল শব্দের অর্থ হচ্ছে মন্দির। তো এটা আছে পৃথিবীর শ্রেষ্ঠ এবং খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্দির নেপালের আছে। It is a country that is rich in scenic beauty and cultural heritage. হেরিটেজ অর্থটা লিখে রাখো। হেরিটেজ শব্দের অর্থ হলো ঐতিহ্য। আবারও বলছি, হেরিটেজ শব্দের অর্থ হলো ঐতিহ্য। যে শব্দের অর্থ বলছি, অর্থটা যেন অবশ্যই লেখা হয়, খাতায় লিখলেই ভালো হয়। তাহলে বলা হচ্ছে যে ইট ইজ এ কান্ট্রি, এটা এমন একটা দেশ, দ্যাট ইজ রিচ ইন সিনিক বিউটি। সিনিক মানে হচ্ছে সুদৃশ্য বা সুন্দর দৃশ্য। একটা সুদৃশ্য সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ একটা দেশ হচ্ছে নেপাল। তো এটা হলো আমাদের ফার্স্ট প্যারা। এরপরে আসো সেকেন্ড প্যারায়। আচ্ছা, এখানে সবাইকে বলছি যে মিউট রেখো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি প্রশ্ন করতে পারো, আর মিউট করে প্রশ্ন করতে পারো। Nepal lies between India and a Tibetan part of China. লাই অর্থটা লিখে রাখো। লাই শব্দের অর্থ অনেক 5-6টা অর্থ আছে লাই শব্দটার। এখানে লাই শব্দের অর্থ হলো অবস্থান করা। আবারও বলছি, লাই শব্দের অর্থ হলো অবস্থান করা। তো নেপাল অবস্থান করছে ভারত এবং যে চায়নার যে তিব্বত অংশ, ইংলিশে বলে তিব্বেটান, আর বাংলায় হচ্ছে তিব্বত। চায়নার যে তিব্বত নামক যে অঞ্চল বা রাজ্য আছে, সেই রাজ্য এবং ভারতের মধ্যবর্তী অবস্থানে আছে নেপাল। This small country has an area of 1,47,181 square kilometers. স্কোয়ার অর্থটা লিখে রাখো, খুব কমন শব্দ। স্কোয়ার মানে হচ্ছে বর্গ। স্কোয়ার মানে হলো বর্গ। তো এখানে বলা হচ্ছে যে এই ছোট দেশটির আয়তন হলো 1,47,181 বর্গ কিলোমিটার। Southern Nepal is tropical lowland known as the Teiri Plains.
এখানে দুটা শব্দ এসছে, একটা হলো ট্রপিক্যাল। ট্রপিক্যাল শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয়। গ্রীষ্মকাল অর্থাৎ যেখানে মানে গরম গরম বা উষ্ণতা বেশি, এটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল। তো একটা গ্রীষ্মমণ্ডলীয় নিম্ন ভূমি হচ্ছে দক্ষিণ নেপাল, যেটাকে বলা হয় তেইরি প্লেনস। প্লেন অর্থটা লিখে রাখো। প্লেন শব্দের অর্থ হলো সমতল ভূমি। যে অঞ্চলটা সমতল ভূমি সেটাকে ইংলিশে বলে হচ্ছে প্লেনস। যে অর্থগুলো বলছি অর্থগুলো যেন অবশ্যই লেখা হয় এবং ক্লাস শেষে অর্থগুলো মুখস্থ করো। তাহলে ট্রপিক্যাল অর্থ বললাম গ্রীষ্মমণ্ডলীয়, আর প্লেন মানে হলো সমতল ভূমি। এরপরের লাইন, দিস পার্ট অফ নেপাল হ্যাজ হট সামার্স এন্ড ওয়ার্ম উইন্টার্স। ওয়ার্ম অর্থটা লিখে রাখো। ওয়ার্ম শব্দের অর্থ হলো উষ্ণ। ওয়ার্ম মানে হলো উষ্ণ। তো বলছে যে এই সাউদার্ন নেপালের কথা বলছে, অর্থাৎ নেপালের দক্ষিণ অংশের কথা বলছে। এখানে উষ্ণ উষ্ণ শীতকাল রয়েছে, অর্থাৎ শীতকালটা বেশ গরম গরম ভাব, এবং হট সামার্স এবং গরমকালে বা গ্রীষ্মকালে প্রচন্ড এখানে গরম অনুভব হয়, গরম থাকে। Here the temperatures reach up to 40 degrees centigrade in April and May. And monsoon rain drains this region from June to September. এখানে দুইটা শব্দ এসছে, একটা হলো টেম্পারেচার অর্থ হচ্ছে তাপমাত্রা। আবারও বলছি, টেম্পারেচার শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা। তো এখানে দেখা যাচ্ছে এপ্রিল এবং মে মাসে তাপমাত্রা বেড়ে গিয়ে পৌঁছাতে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে সে তাপমাত্রা পৌঁছে যায়। মনসুন শব্দের অর্থ হলো মৌসুমী। মনসুন শব্দের অর্থ হচ্ছে মৌসুমী, এবং মৌসুমী বৃষ্টিপাত সেটা ড্রেঞ্চ অর্থটা লিখে রাখো। ড্রেঞ্চ শব্দের অর্থ হলো ভিজিয়ে দেওয়া বা ভেজা। কোনো কিছু পানিতে ভিজিয়ে দেওয়া, এই পানিতে ভিজিয়ে দেওয়াকে বলা হচ্ছে ড্রেঞ্চ। আবারও বলছি, ড্রেঞ্চ শব্দের অর্থ হচ্ছে ভেজানো, পানিতে ভিজিয়ে দেওয়া। আর রিজন শব্দের অর্থ হলো এলাকা বা অঞ্চল। রিজন মানে হলো এলাকা বা অঞ্চল। আর মনসুন তো বললাম, মনসুন মানে হলো মৌসুমী। তাহলে মৌসুমী যে বৃষ্টি, সে মৌসুমী বৃষ্টিপাত হয়ে এই অঞ্চলটা একদম ভিজে যায়, এবং সেই সময়টা হলো জুন থেকে সেপ্টেম্বর মাস। অর্থাৎ এই সময় মৌসুমী বৃষ্টিপাত সেখানে এই অঞ্চলে হয়। এটা কিন্তু দক্ষিণ নেপালের কথা বলা হচ্ছে। এখন মধ্যভাগের কথা বলছে যে the central hilllands including the Kathmandu and Pokhara valleys have a temperate climate and are also influenced by the monsoon. Temperate অর্থটা লিখে রাখো। টেম্পারেট শব্দের অর্থ হলো যেটা সহনীয়, আমাদের সহনীয়, যেটা সহ্য করার মতো। তো বা নাতিশীতোষ্ণ বলে, অর্থাৎ বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, এরকম একটা আবহাওয়া বা অবস্থাকে বলা হচ্ছে টেম্পারেট। তো আর ক্লাইমেট তো বুঝতেই পারছো, ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু। তাহলে কি বলা হচ্ছে, নেপালের যে মধ্যভাগ অর্থাৎ সেন্ট্রাল নেপাল, সেই সেন্ট্রাল হিলল্যান্ডস অর্থাৎ মধ্যভাগে আমাদের যে হিলল্যান্ডস, অর্থাৎ হিল মানে হচ্ছে পার্বত্য অঞ্চল, যেখানে পাহাড় আছে, সে মধ্যভাগে কিছু পাহাড়ি অঞ্চল আছে। সেখানে এই যে কাঠমান্ডু আছে, পোখারা ভ্যালি আছে। ভ্যালি শব্দের অর্থ হচ্ছে উপত্যকা। এখন উপত্যকা মানে কি? উপত্যকা মানে হলো পাহাড়ের ঢাল বা পর্বতের ঢালকে বলে হচ্ছে ভ্যালি। আর বাংলায় বলে উপত্যকা। তাহলে কাঠমান্ডু এবং পোখারা যে ভ্যালি আছে, সেই ভ্যালিতে আমাদের এই সহনীয় একটা ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, সহনীয় একটা জলবায়ু থাকে। এবং সেখানেও ইনফ্লুয়েন্স অর্থটা লিখে রাখতে পারো। ইনফ্লুয়েন্স শব্দের অর্থ হচ্ছে প্রভাব বিস্তার করা। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব বিস্তার করা, এবং সেখানেও মৌসুমী বৃষ্টিপাত প্রভাব বিস্তার করে। অর্থাৎ সেখানেও এই মৌসুমী বৃষ্টিপাত হয়ে থাকে। অর্থাৎ এর আগে তো দক্ষিণ নেপালের কথা বলেছে, আর এখন নেপালের মধ্যভাগ বা সেন্ট্রাল নেপালের কথা বলা হচ্ছে। নর্থ অফ ইট, এখন দক্ষিণের কথা বললো, মধ্যভাগের কথা বললো, এখন নর্থের কথা বলছে, অর্থাৎ
উত্তর অংশের কথা বলা হচ্ছে। নর্থ অফ ইট অর্থাৎ নেপালের উত্তর দিকে নর্থ অফ দ্যাট ইজ দ্য স্লোপ অফ দ্য মেইন সেকশন অফ দ্য হিমালয়ান রেঞ্জ। এই স্লোপ অর্থটা লিখে রাখো। স্লোপ শব্দের অর্থ হলো ঢাল। স্লোপ মানে হচ্ছে ঢালু, ঢালু অঞ্চল বা পর্বতের যে ঢাল, সেই ঢালু অংশটাকে বলে হচ্ছে স্লোপ। আর হিমালয়ান তো বুঝতে পারছো, হিমালয় আর রেঞ্জ মানে হলো পর্বতমালা বা পর্বত শ্রেণী। এখানে রেঞ্জ কিন্তু ওই যে পরিসীমা অর্থে বসে নাই। এখানে রেঞ্জ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী, পর্বত শ্রেণী। হিমালয় যে পর্বতমালা বা পর্বত শ্রেণী, সেটাকে বলা হচ্ছে হিমালয়ান রেঞ্জ। তো বলছে যে নেপালের উত্তর অংশে আছে হিমালয় যে পর্বতমালা, সেই পর্বতমালার প্রধান অংশটি আছে, যে অংশটি ঢালু। অবশ্যই পর্বতমালা তো ঢালু অংশ থাকবেই, কারণ একটা থাকে উপরের অংশ, একটা থাকে নিচের অংশ। তো মাঝখানের অংশটা তো ঢালু বা স্লোপ তো হবেই। This part of Nepal has some of the highest peaks of the world, including Everest. এবং নেপালের যে উত্তর অংশ, এই নেপালের উত্তর অংশেই কিন্তু আছে অনেক, এই পিক অর্থটা লিখে রাখতে পারো। পিক শব্দের অর্থ হচ্ছে পর্বতচূড়া বা পর্বতশৃঙ্গ বা পর্বতচূড়া। তো এই নেপালের এই উত্তর অংশেই আছে সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ বা সর্বোচ্চ পর্বতচূড়া। হিমালয় পর্বতমালা তো বিশাল, এখানে অনেকগুলো মানে শৃঙ্গ বা চূড়া আছে। এই চূড়ার মধ্যে সবচেয়ে উঁচু যে চূড়া বা শৃঙ্গ, সেটা হচ্ছে এভারেস্ট। সেই এভারেস্টটাও এই নেপালের উত্তর অংশে অবস্থিত। আচ্ছা, অর্থগুলো লিখতেছো? আমি যে অর্থগুলো বলছি জি শব্দের স্যার অর্থগুলো লিখছি। লিখছো? আচ্ছা, জি স্যার লিখতেছি। হ্যাঁ, তুমি খেয়াল করে দেখো, আমি দুইটা প্যারা পড়ালাম। জি স্যার লিখতেছি। মানে যেহেতু একটা প্যাসেজ অনেক বড়, আমি যে পর্যন্ত আলোচনা করছি সে পর্যন্ত বলছি, বাকি অংশটা তোমরা অবশ্যই বাসায় পড়ে নিও। বাকি অংশটা অবশ্যই তোমরা বাসায় দেখে নিও। আমি যতটা সম্ভব আমি প্যাসেজটা আলোচনা করে দিচ্ছি। একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, বিশাল কিন্তু অনেক বড় একটা প্যাসেজ। তোমাদের সিনিয়র ক্লাস, বড় ক্লাস সবসময় মনে রাখবে, ক্লাসটা যেহেতু বড় ক্লাস, এটা তো আর 1 2 বা 3 ক্লাস না। তো বড় ক্লাস, সুতরাং তোমার লেখাপড়াও বড়, তোমার প্যাসেজ গুলো দেখতে পাচ্ছ কত বড়। সুতরাং বাকি অংশগুলো বাসায় পড়বে, কোনো সমস্যা থাকলে নেক্সট ক্লাসে পড়বে। আচ্ছা, প্যারা সি, আপনি 3 নম্বর প্যারাটা বলছি। এখানে 3 নম্বর প্যারায় বলা আছে যে নেপাল ইজ হোম টু নিয়ারলি 2 crore, 2 কোটি 90 লাখ। হ্যাঁ, 2 crore 90 লাখ পিপল, অর্থাৎ 2 কোটি 90 লক্ষ মানুষ এই নেপালে বসবাস করে। The population is primarily rural অর্থটা লিখে রাখো। রুরাল শব্দের অর্থ হচ্ছে গ্রাম্য। রুরাল মানে হলো গ্রাম্য। পপুলেশন তো বুঝতেই পারছো, পপুলেশন মানে জনসংখ্যা। তার জনসংখ্যা কিন্তু মানে অধিকাংশই কিন্তু গ্রাম্য অর্থাৎ সেখানে তারা গ্রামাঞ্চলে তারা বসবাস করে। কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি মানে হলো রাজধানী শহর। এটা আমরা সবাই জানি, কমন শব্দ, ক্যাপিটাল সিটি, রাজধানী শহর। হ্যাজ লেস দেন 1 মিলিয়ন ইনহ্যাবিটেন্ট অর্থটা লিখতে হবে। ইনহ্যাবিটেন্ট মানে হলো বাসিন্দা বা বসবাসকারী। এখন বলা হচ্ছে কাঠমান্ডু যেটা রাজধানী শহর, সেখানে 1 মিলিয়নেরও কম, লেস দেন 1 মিলিয়ন, 1 মিলিয়নেরও কম বাসিন্দা বা বসবাসকারী তারা বসবাস করে। এখন 1 মিলিয়ন কতটুকু সেটাও বলে দিচ্ছি। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। 10 লক্ষে 1 মিলিয়ন, 10 লক্ষে 1 মিলিয়ন হয়। Nepal's demographic features are complicated not only by dozens of ethnic groups but by different castes. ডেমোগ্রাফিক অর্থটা লিখে রাখতে পারো। ডেমোগ্রাফিক মানে হচ্ছে জনসংখ্যা কত। আবারও বলছি, ডেমোগ্রাফিক মানে হলো জনসংখ্যা কত। আর ফিচার মানে হলো বৈশিষ্ট্য।
তা নেপালের জনসংখ্যাগত যে বৈশিষ্ট্য আছে সেটা কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড মানে হলো জটিল। আবারও বলছি, আমি যে অর্থগুলো বলছি অর্থগুলো অবশ্যই লিখবে। কমপ্লিকেটেড মানে হলো জটিল। তো নেপালে যে জনসংখ্যাগত যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা জটিল। Excuse me, জটিল। what হ্যাঁ is the meaning of sign? হ্যাঁ, বুঝলাম না কি বললে, কোনটা কোনটার অর্থ? হ্যালো, আচ্ছা। তো কমপ্লিকেটেড শব্দের অর্থ হচ্ছে জটিল। তো বলা হচ্ছে যে জনসংখ্যাগত যে বৈশিষ্ট্য আছে সেটা বেশ জটিল। কেন? নট অনলি বাই ডজনস অফ এথনিক গ্রুপস। এথনিক শব্দের অর্থ হচ্ছে আমাদের যারা উপজাতি, উপজাতি। কারণ এখানে এথনিক অর্থটা লিখে রাখো, এথনিক মানে হচ্ছে উপজাতি। অর্থাৎ এখানে যারা উপজাতীয় যারা দল আছে সেখানে প্রায় কয়েক ডজন উপজাতীয় গ্রুপ আছে বা উপজাতীয় দল আছে। বাট বাই ডিফারেন্ট কাস্ট। কাস্ট শব্দের অর্থ হচ্ছে সম্প্রদায়। কাস্ট মানে হচ্ছে বিভিন্ন বর্ণ গোত্র। কাস্ট অর্থটা লিখে রাখো, গোত্র বা সম্প্রদায়, গোত্র বা সম্প্রদায়। তাহলে এখানে বলছে যে জনসংখ্যাগত বৈশিষ্ট্যটা বেশ জটিল, কারণ এখানে শুধুমাত্র যে উপজাতীয় কয়েক ডজন গ্রুপ আছে বা দল আছে সেটাই নয়, এই দলের মধ্যে আবার গোত্র গোত্র বর্ণ বা সম্প্রদায় আছে। অর্থাৎ বিভিন্ন গোত্র সম্প্রদায় এবং বিভিন্ন উপজাতীয় গ্রুপ বা দল এখানে আছে। সেই জন্য ডেমোগ্রাফিক ফিচার বা জনসংখ্যাগত যে বৈশিষ্ট্য সেটা বেশ কমপ্লিকেটেড বা জটিল আকার ধারণ করেছে। In total, সর্বমোট there are 103 castes and ethnic groups living in this small country. তো বলা হচ্ছে প্রায় 103 গোত্র সম্প্রদায় এবং উপজাতীয় দল আছে। দেখতে পাচ্ছ ছোট একটা দেশ, আয়তনেও ছোট,